আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি কিংবা বলা চলে বাংলাদেশের রাজনীতির যে আবহাওয়া, সেই আবহাওয়ায় কিন্তু কখন যে বৃষ্টি নামছে আর কখন যে রোদ উঠছে সেটা কিন্তু কেউ আন্দাজ করতে পারছে না। হঠাৎ করেই ঘটে যাচ্ছে বিরল কোনো ঘটনা। এবং আজকের এই আলোচনায় আমরা সেই বিরল ঘটনাগুলো একটু শক্তপোক্তভাবে যাচাই বাছাই করার চেষ্টা করব। এর মধ্যে যেমন রয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়, তেমনি রয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আইনি জটিলতা। একইভাবে বিএনপি এবং জামাত অর্থাৎ এই যে সংসদীয় ব্যবস্থা, এই সংসদীয় ব্যবস্থার একটি সূক্ষ্ম বিশ্লেষণ। দেখুন সুপ্রিয় দর্শক, প্রথমেই যে বিষয়টি নিয়ে শুরু করতে চাচ্ছি সেটি আমি মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতির যে ডামাডোল রয়েছে সেই ডামাডোলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমাদের সংবিধান। দেখুন, এই সংবিধানের আলোকে কি ঘটছে, এই সংবিধানের আলোকে কি ঘটছে না, এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের সংসদ, এমনকি মিডিয়া হাউস ব্যাপকভাবে কিন্তু নানা ধরনের খবর প্রচার করছে। এবং এক কথায় বলা চলে এই বিষয়টি নিয়ে সবথেকে বেশি উত্তেজিত পরিস্থিতি আমাদের রাজনীতির মাঠে বর্তমান সময় বিচরণ করছে। কেউ সংসদ ভবনে এই সংবিধান পরিবর্তনের জন্য ওয়াকআউট করছে, কেউ বা বিরোধী দলকে কটাক্ষ করে বা তাদের সেই ওয়াকআউটকে স্বাগত জানাচ্ছে এবং তারা চাচ্ছে এই সংবিধান বহাল থাকুক। তবে এই বিষয়টি কিন্তু আমার আলোচনার মধ্যে পড়ছে না। পার্লামেন্টের মধ্যে যে ধরনের কালচার রয়েছে সেই ধরনের কালচার অবশ্যই থাকবে। কেউ ওয়াকআউট করবে, কেউ সেই ওয়াকআউটকে স্বাগত জানাবে। এখানে কেউ কাউকে বাধা দেওয়ার কথা নয়। কিন্তু কথা হচ্ছে, যে সংবিধানের কথা এখন বলা হচ্ছে সেই সংবিধানের আলোকে কি এই নির্বাচন হয়েছে? এই নির্বাচন যারা দিয়েছে তারা কি এই সংবিধানের আলোকে এসেছে? এমন প্রশ্ন আজকে নতুন কিন্তু করা হচ্ছে না। আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে যারা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে থাকেন, গবেষণা করেন, পর্যবেক্ষণ করেন, তারা প্রত্যেকেই কিন্তু বহু সময় করেছেন। কিন্তু এর একটা সঠিক যে সমাধান বা ফিনিশিং লাইন, সেটাতে এখন পর্যন্ত কিন্তু কেউ পৌঁছায়নি। কারণ এখানে ফিনিশিং লাইনে যদি পৌঁছানো যায় বা পৌঁছাতে চাওয়া হয়, তাহলে আমি মনে করি এই যে নির্বাচন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে বর্তমান বিএনপি সরকার অথবা এই গণ অভ্যুত্থান, বর্তমান বিরোধী দল, সবাই এক প্রকার কঠিন আইনি বাধার সম্মুখীন হয়ে যাবে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ইতিমধ্যে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে, পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি রয়েছে। তবে আইনকে সম্মান জানাতে গিয়ে আইনের আদেশে, উচ্চ আদালতের আদেশে যে কাজগুলো করা হয়েছে সেটাকে আসলে অবজ্ঞা করে বলছে না, বরঞ্চ বর্তমান সময় সংবিধান নিয়ে যে খেলাধুলা শুরু হয়েছে, যে তর্ক বিতর্ক শুরু হয়েছে, সেটার আলোকেই আমি বলছি। বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন 2024 সালে হয়েছে, সেই পট পরিবর্তনের যে সাংবিধানিক ধারা, সেই সাংবিধানিক ধারা কিন্তু এখন পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি। সুতরাং এই যে 2024 সালের 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত বাংলাদেশে যা যা ঘটছে, সেই সব কিছু কিন্তু অবৈধ। এখন সবকিছু যদি অবৈধ হয়, তাহলে এই সব কিছুর পরিণতি আসলে কি হবে? দেখুন, এই সব কিছুর পরিণতি তখনই আমরা চিন্তা করতে পারবো যখন যারা বৈধ বা যারা এই সংবিধানের আলোকে এখন পর্যন্ত বৈধতার দাবি রাখে, অর্থাৎ পতিত আওয়ামী লীগ সরকার, তারা যদি কখনো ফিরে আসে, তাহলে এই সংবিধানের দোহাই দিয়ে এই অবৈধ সব কর্মকাণ্ডের বিচার কিন্তু চাইতে পারে। দেখুন সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন
সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং একটি অধ্যাদেশ জারি করলো, অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিল। সেই অধ্যাদেশটি বর্তমানে বিএনপি সরকার সংসদে বিল হিসেবে পাশ করার জন্য দাবি জানালো। এটি পরবর্তী অধিবেশনে হয়তোবা বিল হিসেবে পাশ হবে এবং এর সাথে শাস্তিও যুক্ত হতে পারে। এখন কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে নির্বাচন কিংবা এই সংসদ পর্যন্ত যদি সবকিছু অবৈধ হয়ে থাকে, তাহলে এই যে বিল পাশ করা হবে, এটা কি আসলে কোনোভাবে বৈধ হবে? এটা কি কোনোভাবে বৈধতা রাখে? দেখুন, বাংলাদেশের সকল জনগণ কিংবা বাংলাদেশে যারা আইন কানুন অথবা এই যে সংবিধান বিষয় নিয়ে কথাবার্তা বলেন, যারা সচেতন নাগরিক, তারা কিন্তু এই বিষয়টা খুব সূক্ষ্মভাবেই বুঝতে পারছেন, যার কারণে তারা একদম চুপচাপ পড়ে আছেন, কোনো ধরনের কথা বলছেন না। এবং কারা কথা বলছেন? যারা প্রকৃতপক্ষে এই সংসদীয় যে সংবিধান বর্তমান, এটি চান না, তারা চান পরিবর্তন করতে। মূলত তারা এই বিষয়টিকে মেনে নেবেন এবং এর বাইরে যারা আছেন তারা মুখ খুলছেন না বা কথা বলছেন না। এখানে বিভিন্ন ধরনের বিষয়বস্তু কাজ করে থাকে, যে বিষয়গুলো সামাজিকভাবে আমি মনে করি সমাজের প্রত্যেকটি মানুষটি জানেন এবং আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা সবাইও খুব ভালো করে জানেন এবং বুঝেন। এই যে অবৈধতা, এখানেই কিন্তু আমার মূল পয়েন্ট। আমরা ইতিমধ্যে দেখেছি শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনার যে রায় হয়েছে, সেই রায় নিয়ে আমাদের আইসিটি ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক যে আদালত, আমাদের ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু ব্রিটিশ ল ফার্ম থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং 14 দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। এবং তারা সেখানে খুব জোর গলায় বলেছে, যদি এর সুষ্ঠু সুরাহা তারা না পায় বাংলাদেশ থেকে, তাহলে আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালতের দ্বারস্থ হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আইনি লড়াই শুরু হয়ে গেছে, বা শেখ হাসিনা যে আইনি লড়াই শুরু করতে চলেছেন সেটার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সেই আইনি লড়াই যে কেবল বাংলাদেশে হচ্ছে তা কিন্তু না, বরঞ্চ এই আইনি লড়াই হচ্ছে আন্তর্জাতিক মহলের মাধ্যমে এবং আন্তর্জাতিক মহলে। এবং আন্তর্জাতিক মহলে যখন আইনি লড়াই শুরু হয়ে যায়, তখন কিন্তু সেটি শুধুমাত্র শেখ হাসিনা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার থাকে না, এটি সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রের সাথে থেকে থাকে। এখন এই আইনি লড়াইয়ের ধারাবাহিকতা কিন্তু এই সংবিধানের প্রশ্নটি চলে আসবে, সংবিধানের বিষয়টি আসবে। যখন আইনি লড়াই সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই বৈধতা এবং অবৈধতার বিষয়টি উঠে আসবে। এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং বর্তমান সময়ে এসে নতুন সরকার সেই নিষেধাজ্ঞার বিল বানিয়ে সেটি পাশ করা, এটিও কিন্তু তখন আন্তর্জাতিকভাবে আইনের মাপকাঠিতে চলে আসবে। এবং যদি কোনোভাবে প্রমাণিত হয়ে যায় যে বর্তমান এই যে পদ্ধতি বা বর্তমান সরকার ব্যবস্থা, অথবা আমি যদি বলি বিগত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাঠামো এবং জুলাই আগস্টের ঘটনা, সরকার পতনের ঘটনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় বসা, সবকিছু অবৈধ, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মধ্যে যে একটি বিশাল পট পরিবর্তন হবে, যেটি কখনো কিন্তু কেউ প্রত্যাশা করেননি। তবে আদৌ এটি আসলে সম্ভব কিনা, এটি নির্ভর করছে আন্তর্জাতিক আইনের উপর এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক যে লবিং রয়েছে সেই লবিং এর উপর। দেখুন, আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলে, আইনের অবশ্যই নিজস্ব ধারা আছে। এখন আইন কখনোই কিন্তু সরাসরি বলবে না যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। তারা হয়তো শেখ হাসিনার রায় কিংবা এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবে। এবং যদি তারা এটিকে অবৈধ প্রমাণ করতে পারে, তাহলে আমি মনে করি এখানে আওয়ামী লীগের জন্য একটি ট্রাম্প কার্ড, এবং সেই ট্রাম্প কার্ড হাতে নিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু এই যে বিএনপি সরকার আমার মনে হচ্ছে এই যে বিল পাশ করার অনুমোদন নিয়ে আসলো, এটি যদি কখনো আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক আদালতে অবৈধ হিসাবে প্রমাণিত হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে বিএনপি এখানে ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
এবং একটি সরকার যখন আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে শুরু করে তখন কিন্তু তার ভিত্তি একদমই নড়বড়ে হয়ে যায়। আর সরকারের ভিত্তি যখন নড়বড়ে হয় তখন জনগণও কিন্তু সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। দেখুন, এই বিএনপি সরকার কিন্তু বেশি দিন হয়নি গঠিত হয়েছে। বিএনপি সরকার গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে অস্থিতিশীলতা দেশে চলছে, বিশেষ করে অর্থনৈতিক, জ্বালানি, বিদ্যুৎ, এগুলো নিয়ে সাধারণ জনগণ যেভাবে বিরক্ত, তাতে করে এই সরকার যদি অদূর ভবিষ্যতে এই সব কিছু সূক্ষ্মভাবে সমাধান করতে সক্ষম না হয়, তাহলে জনগণের কাছ থেকে এই সরকার কিন্তু তাদের যে ম্যান্ডেট রয়েছে সেটা হারিয়ে ফেলবে। এবং জনগণের কাছ থেকে যখন একটি সরকার ম্যান্ডেট হারিয়ে ফেলে তখন সেই সরকারের ভিত্তি কিন্তু আরো নড়বড়ে হয়ে যায়। এখন একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে একটি বিশাল বড় রাজনৈতিক দলের কূটনৈতিক সুকৌশল, অন্যদিকে জনগণের নাখুশি, এই সব কিছু মিলিয়ে বিএনপি সরকার কিন্তু একটি কঠিন মারপ্যাচের মধ্য দিয়ে যাচ্ছে। এবং তাদের যদি কোনো ভুল সিদ্ধান্ত কখনো কোনোভাবে জনগণের কাছে মনে হয় যে তারা একটি বিশাল বড় ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাহলে তাদের পতন কিন্তু অনিবার্য। সেই পতন কেউ ঠেকাতে পারবে না। এখন এই যে সংবিধান বিষয়ক প্রসঙ্গ, এই সংবিধান বিষয়ক প্রসঙ্গের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান বিরোধী দল। তারা কিন্তু এই সংবিধান সংস্কার, বিভিন্ন অধ্যাদেশ পাশ, বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনের ডাক দিয়েছে। তবে তাদের আন্দোলন কতদূর যাবে এই বিষয়টি নির্ভর করছে বিএনপির সিদ্ধান্তের উপর। এই যে আমি বললাম, বিএনপি যদি একটি ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে এমনও হতে পারে যে সেই ভুল সিদ্ধান্তর খেসারত ভবিষ্যতে বিএনপিকেই দিতে হবে। আবার সেই ভুল সিদ্ধান্তের ফলাফল হিসাবে ফসল ঘরে তুলে নিবে জামাত এবং এনসিপি, কিংবা সংসদে যারা বিরোধী দলীয় জোট রয়েছে তারা। এবং প্রথম যে প্রসঙ্গ, অর্থাৎ এই যে সংবিধান, বৈধতা, অবৈধতা এবং আন্তর্জাতিক আইনে আওয়ামী লীগের লড়াই, এটির সাথে কিন্তু জামাতে ইসলাম এবং এই যে বিরোধী দল যারা রয়েছেন তাদের বিষয়গুলো কিন্তু জড়িত। দেখুন, মূলত জামাতে ইসলামকে কিন্তু গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ধরা হয়। এনসিপিকে গণ অভ্যুত্থানের বা সরকার পতনের, আওয়ামী লীগ পতনের মাস্টার মাইন্ড হিসেবে ধরা হয়। এখন এই টোটাল পদ্ধতি বা এই টোটাল প্রসেসিং যদি কোনোভাবে অবৈধ হয়ে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের ভবিষ্যৎ কিন্তু আমি দেখতে পাচ্ছি, যদি কখনো প্রমাণিত হয়ে যায় যে এটি সম্পূর্ণ ধারায় অবৈধ, তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু একদম গুরুতর অন্ধকার। ইতিমধ্যে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, ওনাকে রাস্তায় আন্দোলনে নামার জন্য এনসিপি অনুরোধ জানাচ্ছে। অর্থাৎ এনসিপির শীর্ষ নেতা বা এনসিপির যে কারিগর, সেই কারিগর হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতির মাঠে যদি নেমে যান তাদের কথা শুনে, তাহলে এখানে স্পষ্টভাবে একটি প্রমাণ আসবে সামনে যে এনসিপির নেতা বা কর্তাধর্তা মালিক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ওনার নিজস্ব রাজনৈতিক দল হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি, এবং তিনি খুব ঢালাওভাবে রাজনীতিতে নেমে গেছেন। আমরা ইতিমধ্যেই জানি যে সরকার পতনের পেছনে ডিপ স্টেট, মেটিকুলাস ডিজাইন, অনেক কিছুই কিন্তু ছিল। এবং এবার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজপথে নেমে যান তাহলে সম্পূর্ণভাবে প্রমাণিত হয়ে যাবে সেই মেটিকুলাস ডিজাইন আবারও ফিরে আসতে চলেছে। এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আন্দোলনে নামবে তারা সরকার পতনের উদ্দেশ্যেই রাজপথে নামবে, এবং তাদের টার্গেট বা লক্ষ্য হচ্ছে ক্ষমতায় চলে যাওয়া। তবে এই যে সংবিধান, এই সংবিধান কিন্তু তাদেরকে বর্তমান সময়ে এখন পর্যন্ত অনেক দুশ্চিন্তায় রেখেছে, অনেক চাপে রেখেছে। তারা কোনোভাবেই চায় না যে তাদের যে অন্ধকার ভবিষ্যৎ তারা বর্তমান সময়ে দেখতে পাচ্ছে এই সংবিধানের কারণে, সেই অন্ধকার ভবিষ্যৎ যেন তাদের জীবনে না ঘটে। তাই তারা বারবার এই সংবিধানকে ছুঁড়ে ফেলার হুমকি দেয়, এই সংবিধানকে
বাতিল করার ইচ্ছা পোষণ করে, দাবি জানায়। এবং একবার যদি তারা এই সংবিধানকে কোনোভাবে ছিঁড়ে ফেলে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের ইতিহাসে আরেকটি বড় পট পরিবর্তন হয়ে যাবে। যেই পট পরিবর্তনে জামাতে ইসলাম, এনসিপি তারা ক্ষমতার আসনে যাক বা না যাক, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং তারা এক কথায় মাইনাস হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে যেমন আওয়ামী লীগ একদম নিঃস্ব অবস্থায় রয়েছে, বিএনপিও কিন্তু একইভাবে এরকম একটি নিঃস্ব অবস্থায় চলে যাবে। এবং এই বিষয়টি বিএনপির নীতি নির্ধারকরা বর্তমান সময়ে ভয় পাচ্ছেন এবং তারাও কিন্তু আন্দাজ করতে পারছেন, যার কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা এবং এই নিষিদ্ধ আদেশের অধ্যাদেশটি বিল হিসেবে পাশ করে শাস্তির ব্যবস্থা কিন্তু এখানে যোগ করছেন, যাতে করে তারা বিরোধী দলের যে মেটিকুলাস ডিজাইন রয়েছে সেই মেটিকুলাস ডিজাইনের শিকার না হন। অন্ততপক্ষে তারা বলতে পারবেন যে আমরা তোমাদের দাবি দাবার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বা তোমরা যেটাকে সব থেকে বেশি ভয় পাও যে আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সেই রাস্তাটি আমরা আইন পাশ করে, বিল পাশ করে সংসদের মাধ্যমে বন্ধ করে দিয়েছি। তোমরা নিশ্চিন্তে আমাদেরকে দেশ পরিচালনা করতে দাও, তোমরা বিরোধী দলের রাজনীতিতে থাকো এবং পরবর্তী নির্বাচনে তোমাদের জনমত, তোমাদের ম্যান্ডেট নিয়ে অথবা তোমরা ইঞ্জিনিয়ারিং এ যদি করতে পারো ইলেকশন, তাহলে সেটা করে ক্ষমতায় চলে এসো। মোট কথা হচ্ছে বিএনপি চাচ্ছে বর্তমান সময়ে তারা যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়, সেটা হোক আওয়ামী লীগের কাছ থেকে, সেটা হোক বিরোধী দলের কাছ থেকে। কিন্তু এখানে আওয়ামী লীগ নিয়ে একটি জটিলতা আছে। আওয়ামী লীগকে এভাবে যে একদম মাথার উপরে তুলে হ্যাচকা আছাড় দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কারণ আওয়ামী লীগ কিন্তু বিগত যে জাতীয় সংসদ নির্বাচন গেছে সেই নির্বাচনে আমাদের কাছে যে তথ্য উপাত্ত সমূহ রয়েছে সেই তথ্য উপাত্ত অনুযায়ী বলা যায় যে তারা যতই না ভোট কিংবা নো ভোট স্লোগান প্রচার করুক না কেন, অন্তরে অন্তরে বা মনস্তাত্ত্বিক ভাবে তাদের মধ্যে যে প্রচার প্রচারণা ছিল সেটা থেকে কিন্তু তারা কখনোই জামাতে ইসলামকে সমর্থন দেয়নি, বরঞ্চ তারা চেয়েছে বিএনপি ক্ষমতায় আসুক। এখানে ভারত, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি লবিং ছিল বলে গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগ হয়তো ভেবেছিল বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিষেধাজ্ঞা উঠিয়ে দেবে, তাদেরকে রাজনীতির মাঠে ডেকে নেবে। কিন্তু রাজনীতি আসলে এত সহজ অঙ্কের কোনো খাতা নয়। বিএনপি ক্ষমতায় বসে কিন্তু তাদের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য তাদেরকে অন্যদিক চিন্তা করতে হয়েছে এবং সেই চিন্তার কারণেই কিন্তু তারা এই আইনটি পাশ করছে। এবং আওয়ামী লীগ যতই তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন, সেই জিনিসটি তারা ভুলে গেছে, কারণ এখন তারা ক্ষমতার মসনদে এবং ক্ষমতার মসনদটি টিকিয়ে রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা সরাসরি কিন্তু আওয়ামী লীগকে যদি ডেকে আনে তাহলে তারা মস্ত বড় বিপদে পড়বে, কারণ আওয়ামী লীগের যে জনসমর্থক বাংলাদেশে রয়েছে এবং যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির নানা বিষয়ে চ্যালেঞ্জের জটিলতা বা ব্যর্থতা, সেগুলোর কারণে কিন্তু মানুষজন অনেকটাই আওয়ামী লীগের দিকে ঝুঁকছে। সবাই মনে করছে যে এই দেশ পরিচালনা করার জন্য আওয়ামী লীগ আসলে পারফেক্ট। এখন এই যে অবস্থা বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে, তাতে করে আওয়ামী লীগকে যদি খাঁচায় বন্দি না করে, তাহলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ফিরে এসে তাদেরকে আবার খাঁচায় বন্দি করে দেবে। এটা তারা কিন্তু খুব ভালো করেই জানে। সুতরাং কেউ চায় না যে ইচ্ছাকৃতভাবে নিজেদের খাঁচা তৈরি করতে এবং সেই খাঁচায় নিজেরা বন্দী হতে। এটা কিন্তু একটি সরল কথা এবং সাবলীল কথা, এখানে কোনো ধরনের পেচকুচ নেই। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি সহসাই এই বিষয়টি বুঝতে পেরেছে? আমি মনে করি বুঝতে পেরেছে জন্যই বর্তমান সময়ে আওয়ামী লীগ আইনি লড়াইয়ে চলে গেছে এবং কিছুদিন পর হয়তো বা দেখবেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা দেশে ফিরে স্বেচ্ছায় কারাবরণ করছেন এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক মহল থেকে একদিকে যেমন রাষ্ট্রযন্ত্রের সাথে আইনের লড়াই শুরু হচ্ছে,
অন্যদিকে দেশের মাটিতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ফিরে আইনি লড়াইয়ের সম্মুখীন হবেন, কারাবরণ করবেন। এবং এখান থেকে কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটি জাগ্রত হবে। দেখুন, ধীরে ধীরে কিন্তু কোনো কিছু হয় না। সেটি, দুঃখিত, আমি বলতে চাচ্ছিলাম এটা যে একদিনে কিন্তু কোনো কিছু হয় না। যা হতে হয় সবকিছু ধীরে 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 হয়। বিশেষ করে কোনো আন্দোলনের জন্ম দিতে হলে সেটা এক ডাকে বিশাল আন্দোলন কখনো হওয়া সম্ভব নয়। অর্থাৎ ধীরে 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 সাজাতে হবে, গুছাতে হবে, একটা নির্দিষ্ট ছক কষতে হবে এবং সেই ছকের ফাইনাল পরিকল্পনা হবে একটি বড় বা বিশাল আন্দোলন। সেটা যে কোনো ধরনের আন্দোলন হোক, এক দফা হোক কিংবা সরকার পতনের আন্দোলন হোক, অথবা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আন্দোলন হোক। এবং আওয়ামী লীগ বর্তমান সময়ে সাংগঠনিকভাবে তাদের এই অবস্থানটুকু নিজেদের মধ্যে পরিষ্কার করার চেষ্টা করছে। এবং যদি তারা সেটি পরিষ্কার করবে, সেদিন তারা বিএনপিকে এই যে সমঝোতার পরিবর্তে কাটার আঘাত, এর জবাব কিন্তু তারা দিতে বাধ্য হবে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে আসলে কিন্তু শেষ কথা বলে কোনো কিছু নেই। এবং এই কথাটা আমি সবসময় বলে থাকি, এই যে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই, ঠিক একই রকম রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা চিরস্থায়ী বন্ধু বলেও কোনো কথা নেই। আজকে যাদের সাথে সমঝোতা হয়েছে, কালকে তাদের সাথে চিরদ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে মুহূর্তের মধ্যেই কিন্তু এ ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তবে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, রাজনীতির এই মারপ্যাচে বা ঘেরাকলে পিষ্ট কিন্তু হই আমরা সাধারণ জনগণ। আমরা আসলে শান্তি চাই, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, অর্থনীতিতে সমৃদ্ধ একটি বাংলাদেশ চাই, একটি ঝুঁকিমুক্ত রাষ্ট্র চাই, সরকার ব্যবস্থা চাই। এবং নীতি নির্ধারক যারা আছেন তারা আসলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। নীতি নির্ধারণ করতে গিয়ে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে আবারও রাষ্ট্র কোনো ধ্বংসযজ্ঞের সম্মুখীন হতে হয়। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আজকের এই আলোচনার বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।